প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিউটর বিডি চ্যানেল থেকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আলোর প্রতিফলন, খুবই একটি ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার, এবং প্রতি প্রশ্নেই এবং প্রতি বোর্ডেই কিন্তু এই ধরনের অঙ্ক, এই আলোর প্রতিফলন থেকে প্রশ্ন আসে। আজকের পাঠে আমরা যা শিখতে পারবো, আলোর প্রতিফলন কি তা বলতে পারবে, প্রতিফলনের সূত্র দুইটি বলতে পারবে, নিয়মিত প্রতিফলন ও ব্যাপ্ত প্রতিফলন কি তা বলতে পারবে এবং এদের চিত্র সহ এদের ব্যাখ্যা করতে পারবে। দর্পণ কি, বিভিন্ন প্রকার দর্পণের সংজ্ঞা বলতে পারবে, দর্পণ সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা চিত্র সহ ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা জেনে নিই আলোর প্রতিফলন কি। আলোর প্রতিফলন হচ্ছে, তোমরা সবাই কিন্তু আমরা কিন্তু কি করি, আয়নায় ছবি দেখি না? ছবি কেমনে দেখি আমরা? আয়নাতে প্রথমে আলোটা আসে, ঠিক আছে? সেই আলোটা প্রতিফলিত হয়ে তোমার চোখে যখন যায়, তখনই তুমি কি করতে পারো, তুমি সেই বস্তুটার প্রতিচ্ছবি তুমি দেখতে পারো। তা আলোর প্রতিফলনের ফলেই কিন্তু আমরা যে কোনো বস্তুর প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব দেখতে পারি। তাহলে প্রতিফলনের সংজ্ঞাটা হচ্ছে, বিষয়টা হচ্ছে, প্রতিফলন আলোক রশ্মি যখন চলে, আলোক রশ্মি চলার পথে যদি কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়, ধরো এটা একটা মাধ্যম বা প্রতিফলক মাধ্যম, এখানে আপতিত হইল, আপতিত হওয়ার ফলে কিছু আলো এই মাধ্যমে শোষিত হয় আর কিছু আলো পূর্বের মাধ্যমে ফিরে যায়। এই ঘটনাটা কি বলা হয়? আলোর প্রতিফলন। অর্থাৎ আলোক রশ্মি চলার পথে কোনো মাধ্যমে আপতিত হলে সেটা ওই মাধ্যমে কিছুটা আলো শোষিত হয় এবং কিছু আলো পূর্বের মাধ্যমে ফিরে যাওয়ার ঘটনাই হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে এটা হলো আপতন বিন্দু, তাই না? এখানে আমরা কি করতে পারি, একটা অভিলম্ব আঁকতে পারি। এটাকে আমরা একটা অভিলম্ব আঁকলাম। এইটা হচ্ছে আপতিত রশ্মি। এই রশ্মিটা কি? আপতিত রশ্মি। আলোক রশ্মি আপতিত হয়ে এটা প্রতিফলিত আবার পূর্বের মাধ্যমে ফিরে যাওয়াটাই হচ্ছে কি? প্রতিফলন। আর তাহলে এটাকে বলা, কি বলতে পারি আমরা? প্রতিফলিত রশ্মি। আর এটাকে বলবো আমরা অভিলম্ব। অর্থাৎ যে বিন্দুতে আপতিত হয় সেই বিন্দুতে একটি লম্ব আঁকলে যে রেখাটা পাওয়া যায় সেটা হচ্ছে অভিলম্ব। ঠিক আছে? এটা কিসের চিত্র? আলোর প্রতিফলনের চিত্র। আলোর প্রতিফলন। তো প্রতিফলনটা তো আমরা জানলাম, আলোক রশ্মি আপতিত হয়ে আবার যদি পূর্বের মাধ্যমে ফিরে যায়, এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিফলন। এই প্রতিফলনে যে চিত্রটা আঁকলে, এখানে তিনটা রশ্মি আছে, তাই না? দুইটা রশ্মি আর একটা হচ্ছে অবিলম্ব। এটা আপতিত রশ্মি আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে আমরা আলোর প্রতিফলন চিত্রটা দেখলাম, বুঝলাম, এবং আপতিত রশ্মি কোনটা সেটা চিনলাম, প্রতিফলিত রশ্মি কোনটা সেটা চিনলাম, এবং এখানে একটা অবিলম্বটাও আমরা চিনতে পারলাম। এই প্রতিফলন সম্পর্কিত দুটা সূত্র আছে। এক নম্বর সূত্র হচ্ছে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। দেখো, এটা একটা তল। আপতিত রশ্মিগুলো কি একটা বিন্দুতে একটা তলে এত আপতিত হয়, এটা একই সমতলে অবস্থান করে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে, আমি সংজ্ঞাগুলি পাশে লিখে দিব, তোমরা লিখে নিও। দ্বিতীয় নম্বর সূত্রটা হচ্ছে, এই যে আপতিত রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে আপতন কোণ, আর প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আপতন কোণ। আপতন কোণ, এটাকে আই দ্বারা প্রকাশ করি। আর এটাকে বলতে পারি প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। দ্বিতীয় সূত্র হচ্ছে, এই আপতন কোণ আই সমান হবে প্রতিফলন কোণ। আই কোণ সমান হবে আর কোণ। এটা যে কোণে আপতিত হোক না কেন, ঠিক তত কোণেই প্রতিফলিত হবে। এটা হচ্ছে আলোর প্রতিফলনের দুইটা সূত্র। এক নম্বর সূত্র হচ্ছে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এবং দুই নম্বর সূত্র হচ্ছে, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা আলোর প্রতিফলন কি তা
শিখলাম, এবং প্রতিফলন সূত্র দুইটা কি তাও শিখলাম। এখন আসি নিয়মিত প্রতিফলন এবং ব্যাপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনটা কি? সবই তো প্রতিফলন, তাই না? নিয়মিত প্রতিফলনটা হচ্ছে যদি আলোক রশ্মি কোনো সমতলে আপতিত হয়, তলটা যদি এরকম সমান থাকে এবং আলোক রশ্মি যদি এরকম সমান্তরাল ভাবে আপতিত হয়, আলোক রশ্মি যদি এরকম সমান্তরাল ভাবে আপতিত হয়ে কি হবে? ঠিক সমান্তরাল ভাবে প্রতিফলিত হবে। এই ধরনের প্রতিফলনকে বলতে পারি আমরা নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন। আলোক রশ্মি সমান্তরাল ভাবে আসবে, একগুচ্ছ আলোক রশ্মি সমান্তরাল ভাবে আসবে এবং সমান্তরাল ভাবে প্রতিফলিত হলে সেটাকে বলে আমরা নিয়মিত প্রতিফলন। তাহলে অনিয়মিত কোনটা? মানে যেটাকে ব্যাপ্ত প্রতিফলন বলি, যদি তলটা অমসৃণ হয়, উঁচু নিচু হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আলোক রশ্মি সমান্তরাল ভাবে আসবে ঠিকই, এই যে এখানে একটা আসলো, ঠিক এটা সমান্তরাল, এখানে একটা আসলো, আবার এখানে একটা আসলো। দেখো এইটার প্রতিফলনগুলা এখানে যেটা আসবে এটা হয়তো এইদিকে যাবে, এখানে যেটা আসবে এটা যাবে এইদিকে, আবার এইখানে যেটা আসবে সেটা হয়তো এইদিকে যাবে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হবে। আপতিত রশ্মিগুলো সমান্তরাল ভাবে আসবে ঠিকই, কিন্তু বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হবে, সেটাকে বলতে পারি আমরা ব্যাপ্ত প্রতিফলন। ব্যাপ্ত প্রতিফলন। তাহলে আলোক রশ্মি যদি সমান্তরাল ভাবে এসে সমান্তরাল ভাবে প্রতিফলিত হয়, তাহলে সেটাকে বলতে পারি নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন হয় কখন? যদি তলটা মসৃণ হয়। আর যদি তলটা অমসৃণ হয় বা উঁচু নিচু হয়, সেক্ষেত্রে আলোক রশ্মি সমান্তরাল ভাবে আসবে ঠিকই, কিন্তু সমান্তরাল ভাবে প্রতিফলিত হবে না, এটাকে বলতে পারি ব্যাপ্ত প্রতিফলন। এরপরে আসি আমরা দর্পণ কি। দর্পণ মানে যে আমি শুরুতেই বলছি যে আয়না, আমরা আয়নাতে কি করি? ছবি দেখি, তাই না? প্রতিচ্ছবি দেখি, তাই না? সেই আয়নাটাই হচ্ছে এক ধরনের দর্পণ। দর্পণ শুধু আয়নায় তো প্রতিচ্ছবি দেখা যায় না, স্বচ্ছ পানিতেও কিন্তু প্রতিচ্ছবি দেখা যায়, বা যে কোনো মসৃণ তলেও কিন্তু অনেক সময় প্রতিচ্ছবি দেখা যায়। ঠিক আছে? যে কোনো একটা মসৃণ তল, ধরো টেবিলটা খুব মসৃণ, তাই না? এটা অ্যালুমিনিয়াম পাতের বা অন্য যে কোনো ধাতুর তৈরি হইলেও যদি মসৃণ হয়, সেটাকে আমরা কি করতে পারি? আমাদের প্রতিচ্ছবি দেখতে পারি। আমাদের মোবাইল ফোনটাও আমরা কি করতে পারি? আমাদের প্রতিচ্ছবি দেখা যায়, না? মসৃণ তল। তাহলে দর্পণ হচ্ছে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। দর্পণটা হচ্ছে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। কিছুক্ষণ আগে বললাম যে নিয়মিত প্রতিফলন কি? সমান্তরাল ভাবে আসবে, সমান্তরাল ভাবে প্রতিফলিত হবে। নিয়মিত প্রতিফলন সেটাকে বলা হয় দর্পণ। দর্পণ কয় ধরনের হয়? দুই ধরনের হয়। একটা হচ্ছে গোলীয় দর্পণ, সমতল দর্পণ, আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণ যেটা আমরা ড্রেসিং টেবিল ব্যবহার করি, ঘরে আয়না ব্যবহার করি, তাই না? ড্রেসিং টেবিলের যে আয়না, এটাকে বলা হয় সমতল দর্পণ। আর গোলীয় দর্পণ কি? গোলীয় দর্পণ হচ্ছে গোলাকার, গোলীয় দর্পণ। সমতল দর্পণে যে দর্পণের পৃষ্ঠটা, প্রতিফলক পৃষ্ঠটা সমান, তাকে বলা হয় সমতল দর্পণ। আর যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা গোলাকার বা গোলীয় বা যে কোনো গোলকের অংশবিশেষ, সেই দর্পণটাকে বলে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ আবার দুই ধরনের। গোলীয় দর্পণ আবার দুই ধরনের। একটা হচ্ছে উত্তল দর্পণ, উত্তল দর্পণ, আর এটা হচ্ছে অবতল দর্পণ। তো উত্তল দর্পণ আর অবতল দর্পণ কি তাহলে? উত্তল দর্পণ হচ্ছে যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা উত্তল। উত্তল বলতে আমরা কি বুঝি সেটা আমাদের বুঝতে হবে। যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা উত্তল তাকে উত্তল দর্পণ আমরা এক কথায় বলতে পারি। আবার যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা অবতল তাকে অবতল দর্পণ বলি। তো উত্তল জিনিসটা, উত্তলটা হচ্ছে যেমন আমি হাতটা ধরলাম, হ্যাঁ, এই হাতটা এরকম বাঁকা করে ধরলাম, এই যে অংশটাকে উঁচু না, এটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, আর এই যে ভিতরের অংশটা হচ্ছে অবতল পৃষ্ঠ। ঠিক আছে? অর্থাৎ আমি যদি চিত্রে আঁকি, আমরা এগুলো কিন্তু কম্পাস দিয়ে আঁকতে হবে। আগে একটা রেখা টানবা, হ্যাঁ, স্কেল দিয়ে ধরো এখানে সি দিলাম, কেন্দ্র দিলাম,
সি এবং এটা দিলাম পি, না এটা পরে বলতে সি কি আর পি কি, এটাকে কেন্দ্র করে আমি একটা কি আঁকলাম, দর্পণ আঁকলাম, এটা হচ্ছে বৃত্তচাপ দিলাম। বৃত্তচাপ দিলে এটা গোলাকার হইলো না, গোলকের অংশ বিশেষ। এদিকে যদি পিছনে যদি পাড়া লাগানো হয় তাহলে সেটা কি হয়, দর্পণ। দর্পণ কখন হবে, যদি এটা পিছনে একটা সিলভারিং করা হয়, না রূপার প্রলেপ দেওয়া হয় বা সিলভারের প্রলেপ দেওয়া হয়, সেটাই তখন দর্পণে পরিণত হবে। এই এটা হচ্ছে তোমার কি দর্পণ, অবতল দর্পণ, কারণ এখানে প্রতিফলক পৃষ্ঠ কিন্তু এদিকে, যে এদিকে আলোক রশ্মি আপতিত হবে, ঠিক আছে, এদিকে আলোক রশ্মি আপতিত হয়ে এইভাবে প্রতিফলিত হবে। এটা হচ্ছে তোমার অবতল দর্পণ। আর উত্তল দর্পণ ঠিক তার উল্টোটা। এখানে একটি কেন্দ্র দিলাম, এই কেন্দ্র বরাবর যদি আমি একটি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি, বৃত্ত চাপ আঁকি, তাহলে এটা হচ্ছে এর সিলভারিংটা হবে ভিতরের দিকে পাড়া লাগানো থাকবে, তাহলে প্রতিফলক পৃষ্ঠটা কোন দিকে, এইদিকে। এটা হচ্ছে উত্তল দর্পণ। এটা কি দর্পণ, উত্তল দর্পণ, আর এটা হচ্ছে অবতল। তাহলে উত্তল অবতল কি ক্লিয়ার? যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা উত্তল, যেমন এটা উত্তল দর্পণ। যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা অবতল, তাকে বলা হয় অবতল দর্পণ। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা দর্পণ দুই ধরনের আমরা দেখলাম, উত্তল দর্পণ, অবতল দর্পণ। আর একটা দর্পণ আছে সমতল দর্পণ। গোলীয় দর্পণ দুই ধরনের, আর একটা আছে সমতল দর্পণ। এইবার আমরা দর্পণ সংক্রান্ত বিভিন্ন সংজ্ঞা চিত্র সহ ব্যাখ্যা করব। তোমরা দেখতে পাচ্ছ দুইটা দর্পণ, এটা অবশ্যই চিনতে পেরেছো, এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ। এই দর্পণ সংক্রান্ত বিভিন্ন বিষয়বস্তু আছে এখানে। দেখো এটা একটি দর্পণ, ধরো এম 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 এন একটি দর্পণ, এম এন একটি দর্পণ। দর্পণ আঁকতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে একটি স্কেল ধরে একটি রেখা টানবো দর্পণের ঠিক মাঝখান বরাবর। দর্পণের যে মধ্যবিন্দুটা, এটাকে বলা হয় দর্পণের মেরু। প্রথমে আমরা কি জানবো মেরু কি। মেরু হচ্ছে দর্পণের মধ্যবিন্দু, হচ্ছে মেরু। আর সিটা কি হচ্ছে, দর্পণ আঁকতে গেলে তোমার অবশ্যই একটা গোলীয় চাপ দিতে হবে, বৃত্তের কেন্দ্র দিতে হবে। এই কেন্দ্রটাকে বলা হয় বক্রতার কেন্দ্র, এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র অর্থাৎ একটি দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। এই পিটা হচ্ছে মেরু, দর্পণের মধ্যবিন্দুটাকে বলা হয় মেরু, আর দর্পণের যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রটাই হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে এফটা কি, এফটা হচ্ছে তোমার প্রধান অক্ষের নিকটবর্তী একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর একটি বিন্দু দিয়ে কি হবে, প্রতিফলিত হবে, না এভাবে প্রতিফলিত হবে। প্রতিফলিত রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হবে, অর্থাৎ একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি। সমান্তরাল আলোক রশ্মিগুলো অবশ্যই প্রধান অক্ষের নিকটবর্তী হবে, দর্পণের বাইরে হলে তো আর অনেক দূরে হলে তো হবে না। নিকটবর্তী একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয়, সেটাকে বলা হয় প্রধান ফোকাস। এই অ্যাপটা হচ্ছে প্রধান ফোকাস। প্রধান ফোকাস, প্রধান ফোকাস রেখা আমাদের জানতে হবে প্রধান অক্ষ কি। প্রধান অক্ষ, প্রধান অক্ষ হচ্ছে বক্রতার কেন্দ্র, এই যে বক্রতার কেন্দ্র সি এবং দর্পণের মেরু হচ্ছে পি। বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুগামী রেখাটাই হচ্ছে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস। প্রধান অক্ষের নিকটবর্তী আলোক রশ্মি প্রতিফলনের পর এই এক বিন্দুতে মিলিত হলো, তাহলে অ্যাপটাই হবে প্রধান ফোকাস। আর এই প্রধান ফোকাসটা কোথায় হবে, সিপি এর ঠিক মাঝখানে হবে। এটা হলো দর্পণের ধর্ম, হচ্ছে প্রতিফলনের ধর্ম। অর্থাৎ দর্পণ প্রধান ফোকাস হবে সি এবং পি এর ঠিক মাঝখানে। প্রধান ফোকাস এবং মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। এরপরে আমরা আসি ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব হচ্ছে প্রধান ফোকাস এবং মেরু মধ্যবর্তী দূরত্বকে বলা হয় প্রধান ফোকাস। একে অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা প্রধান ফোকাসটা কি
প্রধান ফোকাসটা হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, প্রধান ফোকাসের মান হবে r/2, এটা বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হবে প্রধান ফোকাস। ঠিক আছে, এটা যদি আমরা অবতল দর্পণে আঁকলাম, উত্তল দর্পণে আঁকি একই কথা হবে। প্রধান, এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র, এটা প্রধান ফোকাস, এটা হবে মেরু। সিপি রেখাটা হচ্ছে প্রধান অক্ষ। এখানে প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তর আলোক রশ্মি প্রতিফলনের পর কি হবে, এটা তো মিলিত হবে না, এটা কি হবে, অপসৃত হবে। এটা এদিক দিয়ে অপসৃত হবে। অপসৃত হবে কিভাবে, এত এদিকে প্রতিফলিত আসবে, তো মনে হবে কি এটা এফ বিন্দু থেকে অপসারিত হয়ে আসছে, এখান থেকে অপসৃত হচ্ছে, অর্থাৎ এফ বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে আলোক রশ্মিটা। এই অ্যাপটা হচ্ছে এখানে প্রধান ফোকাস, আর এই অ্যাপটা হবে অবতল দর্পণের ক্ষেত্রে মিলিত হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে অপসৃত হয়। এই অ্যাপই হচ্ছে প্রধান ফোকাস। আশা করি দুইটা দর্পণের মাধ্যমেই আমরা এই দর্পণ সংক্রান্ত যে মেরু, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, প্রধান অক্ষ, ফোকাস দূরত্ব, এই বিষয়গুলো আমরা চিহ্নিত করতে পারবো এবং সংজ্ঞাও বলতে পারবো। সংজ্ঞাগুলো আমি পাশে লিখে দিব, তোমরা অবশ্যই লিখে নেবে। এরপর ফোকাস তল। ফোকাস তল হলো তুমি যদি এই রশ্মিগুলি, প্রতিফলিত রশ্মিগুলি একটি লম্বভাবে একটি তল কল্পনা করবো, অবশ্যই একটা তলে আপতিত হয়, লম্বভাবে যে তলটা কল্পনা করবো সেটাকে বলা হয় ফোকাস তল। ঠিক আছে, তাহলে আমরা এই আলোর প্রতিফলন সম্পর্কিত যে বেসিক যে ধারণাগুলি সেগুলি আমরা দিলাম, জানলাম। হ্যাঁ, তারপরে সামনের ক্লাসে আমরা এই দর্পণ সংক্রান্ত, আলোর প্রতিফলন সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে গাণিতিক সমস্যা কিন্তু কিছু সূত্র হইল, ধরো এফ সমান r/2, এটা একটা সূত্র। আর একটা সূত্র আছে 1/u প্লাস 1/v সমান হচ্ছে 1/f, অর্থাৎ ইউটা হচ্ছে তোমার লক্ষ্যবস্তু দূরত্ব। এটা লক্ষ্যবস্তুটা কেমন হয়, ধরো তুমি যদি একটি দর্পণ আঁকলা, এখানে যদি একটি লক্ষ্যবস্তু থাকে, এই লক্ষ্যবস্তু থেকে দর্পণের দূরত্ব হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ। আর ভি হবে কোনটা, ধরো এখানে প্রতিবিম্বটা এখানে হইল, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে ভি। এটা লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে ইউ, আর প্রতিবিম্বের দূরত্ব হবে ভি। আর এফ তো আমরা জানি, এফ সমান হলো ফোকাস দূরত্ব। আর একটি সূত্র আছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন মানে কি, এম সমান এল প্রাইম বাই এল, এল প্রাইম বাই এল। এটা আরেকটা সূত্র আছে এম সমান ভি বাই ইউ। তো এমটা কি, বিবর্ধন। বিবর্ধন জিনিসটা কি এটা আমরা জেনে নেই। বিবর্ধন হচ্ছে, এই যে দেখো চিত্রটা, এটা লক্ষ্যবস্তু, এটা হলো প্রতিবিম্ব। এই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা একটু বেশি, তাই না? তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের তুলনায় কত গুণ, সেটাই হচ্ছে বিবর্ধন। লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্বের দৈর্ঘ্য কত গুণ, সেটাকে বলা হয় বিবর্ধন। বিবর্ধন সূত্র হচ্ছে যে এম সমান এল প্রাইম বাই এল। এল হচ্ছে তোমার প্রতিবিম্বের দৈর্ঘ্য, আর এল হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। আরেকটা সূত্র হচ্ছে ভি বাই ইউ। আমরা যদি ইউ এবং ভি জানি তাহলে আমরা বিবর্ধন বের করতে পারবো। তাহলে আগামী ক্লাসে আমরা এই সূত্রের সাহায্যে এই আলোর প্রতিফলন সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আর যারা যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে ফেলো, যাতে আমরা এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। সবাইকে ভালো থেকো, ধন্যবাদ।